আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ নিতে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও অভিযান পরিচালনা করেছেন। সোমবার রাতে বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেলাবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল জুলফিকার এবং হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 দিয়ে হামলা চালিয়েছে তাদের মিসাইল ফোর্স। গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা চালানো হয় বলে জানান তিনি। সারি উল্লেখ করেন, এছাড়াও তাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এ স্ট্রোম্যান এবং এর সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজে হামলা চালায়। সারি বলেন, এর মাধ্যমে গত 24 ঘণ্টায় মার্কিন যুদ্ধজাহাজগুলোতে 2 দফা হামলা চালানো হলো। তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে এবং গাজা উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য নিয়ে ইসরায়েলি জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবেন তারা। এদিকে ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন বিমানগুলো সোমবার সাদা প্রদেশের আল রসুল আল আজম অনকোলজি হাসপাতালকে লক্ষ্য করে 2 দফা হামলা চালায়। সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হাসপাতালটিতে 13 দফা হামলার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার সেখানে হামলা চালানো হলো। ইয়েমেনের ক্যান্সার কন্ট্রোল ফান্ড এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে গুরুতর ও নৃশংস অপরাধ হিসেবে অভিহিত করে বলেছে, হাসপাতালের ওপর হামলা আন্তর্জাতিক আইনের অধীনে স্পষ্ট যুদ্ধ অপরাধ। গাজায় বন্দী ইসরায়েলি এলকানা বোখবোট এবং ইউসুফ হাইম ওয়াহানার একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। 35 বছর বয়সী বোখবোট এবং 24 বছর বয়সী ওহানা 2023 সালের 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে বন্দী হয়েছিলেন। ভিডিওটিতে দেখা গেছে, বোখবোট এবং ওহানা মেঝেতে বসে আছেন, তাদের চেহারা ফ্যাকাশে। বোখবোট ভিডিওতে বলেন, গতকাল পর্যন্ত আমার একটি নাম, একটি পরিচয়পত্র এবং আশা ছিল। আজ আমি কেবল একটি সংখ্যা। হামাস তাদের ভিডিওটি তৈরি করতে বলেছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি শুরু হবার আগে তারা যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তা কঠিন ছিল। বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, এখন তেমন খাবার দাবার নেই, কোনো নিরাপদ জায়গাও নেই। আরও খারাপ বিষয় হলো, আমরা জীবিতও বোধ করছি না, মৃতও বোধ করছি না। এরপর ওহানা ইসরায়েলের যুদ্ধবিরতির লঙ্ঘন প্রসঙ্গে বলেন, গত 18 মার্চ ইসরায়েলি সরকার গাজায় বিমান হামলার সিদ্ধান্ত নেয়, এতে আমাদের মৃত্যুও হতে পারত। ভিডিওটিতে বোখবট ক্ষুব্ধ স্বরে বলেন, নেতানিয়াহুর সরকার আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছেন, যথেষ্ট হয়েছে। যেসব বন্দী আগে আমাদের সঙ্গে ছিলেন এবং এখন মুক্তি পেয়েছেন, তাদের কথা বলার ও মত প্রকাশের সুযোগ দিন। তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা বন্ধ করুন, তাদের কথা বলতে দিন, সত্য বেরিয়ে আসুক। বোখবট এরপর মুক্তিপ্রাপ্ত বন্দী ওহাদ বিন আমিরের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তুমি কেন তাদের বলো না, তুমি তো আমাদের সঙ্গে ছিলে। ইরাকি বিশ্লেষক নেজাহ মোহাম্মদ আলী লিখেছেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর বিষয়ে ইয়েমেনের পদক্ষেপ একটি স্বাধীন সিদ্ধান্ত, যে ইয়েমেনি জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। ইরানের মেহের নিউজে ইয়েমেনে আগ্রাসনের বিরুদ্ধে আশ্চর্যজনক প্রতিরোধ শীর্ষক একটি বিশ্লেষণে তিনি লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের আবাসিক এলাকা এবং অবকাঠামোতে মার্কিন বিমান হামলা বেড়েছে, গাজায় 16 মাস ধরে গণহত্যা চলছে, তখন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি ওয়াশিংটন এবং তার মিত্রদের অব্যাহত সমর্থনের মধ্যে সানা আবারও প্রমাণ করেছে, ইয়েমেনিরা এমন এক জনগোষ্ঠী যারা যুদ্ধের বছরগুলোতে বিরল প্রতিরোধকামিতা দেখিয়েছে এবং তাদের ন্যায্য আদর্শ রক্ষায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। এই অবস্থান বিদেশি চাপের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করা এবং সিদ্ধান্ত গ্রহণে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার উপর জোর দেওয়া জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে। এই বিশ্লেষক বলেন, ইয়েমেনি সেনাবাহিনী তার প্রতিরক্ষা এবং নিরাপত্তার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। এর ফলে স্পর্শকাতর কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হার হ্রাস পেয়েছে, যার ফলে ইঙ্গো মার্কিন জোট বিকল্প হিসেবে বেসামরিক জনসাধারণের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে বাধ্য হয়েছে। নাজা মোহাম্মদ আলী বলেন, সানার বার্তা স্পষ্ট, গাজার শান্তি লোহিত সাগরের শান্তির চাবিকাঠি। অন্যথায় ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার এই অঞ্চল এবং লোহিত সাগরের নিরাপত্তা
নিরাপত্তাহীনতায় ভুগবে। এই ইরাকি বিশ্লেষক এই বলে উপসংহারে পৌঁছেছেন যে ইয়েমেন আজ ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিরোধ এবং অবিচলতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। এভাবে নিপীড়কের কাছে আত্মসমর্পণ না করা ইয়েমেনি জাতির ইতিহাসে সম্মানের নতুন পালক যুক্ত হয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক নারিম আল মুসাওয়েহের মতে গাজায় ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনরোষের জন্ম দিয়েছে এবং ইয়েমেনি সামরিক বাহিনীকে বিশ্বব্যাপী আলোচনা এনেছে। একই সঙ্গে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের বাহিনী। তিনি উল্লেখ করেন, অনেক আরব সরকার এরই মধ্যে সাহায্য এবং কূটনীতির মাধ্যমে এই যুদ্ধে প্রবেশ করেছে। জনগণের তীব্র আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে আরব শাসকরা যুদ্ধে পরোক্ষ অংশগ্রহণে বাধ্য হয়েছেন। ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসলামী ও আঞ্চলিক দেশগুলোকে এই অঞ্চলে ইসরায়েলি সরকারের অপরাধ বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সোমবার এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই আহ্বান জানান। তারা গাজা উপত্যকা, ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বর্বর হামলাগুলো নিয়ে আলোচনা করেন। গাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য কায়রোতে আরব ইসলামিক কন্ট্যাক্ট গ্রুপের মন্ত্রী পর্যায়ের সাম্প্রতিক বৈঠকে অংশগ্রহণের কথা উল্লেখ করে ফিদান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি ইসলামী দেশগুলোর মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এদিকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করে গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দখলদার সরকারের অপরাধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসলামী ও আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান। তুরস্কের অভ্যন্তরীণ ঘটনাবলী নিয়ে ইরানের নীতিগত অবস্থান তুলে ধরে আরাকচি বলেন, তুরস্কের উদ্ভূত পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তুর্কি জাতির স্বার্থের ভিত্তিতে সে দেশের কর্তৃপক্ষ বিষয়গুলো সুরাহা করবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 2 সাংবাদিক নিহত হয়েছেন। একজন আল জাজিরার সাংবাদিক হোসাম সাওয়াত, আরেকজনের নাম মোহাম্মদ মনসুর। তিনি প্যালেস্টাইন টুডেতে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেইত লাহিয়ার পূর্ব অংশে হোসাম সাওয়াতের গাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তিনি আল জাজিরা মুবাশিরে কাজ করতেন। মধ্য গাজার দেইর আল বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আজম বলেন, 23 বছর বয়সী সাবাত এর আগেও আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। তারপরেও তিনি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকেননি। আবু আজম বলেন, কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরায়েলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সাবাতের সহকর্মীরা তার শেষ কথাগুলো শেয়ার করেছেন। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, যদি আপনি এটি পড়ছেন তাহলে এর অর্থ হলো আমি নিহত হয়েছে। সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাবাত লিখেছেন, গত 18 মাসের যুদ্ধে তিনি প্রতিটি মুহূর্ত জনগণের জন্য উৎসর্গ করেছেন। তিনি আরও লিখেছেন, আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি। তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনো আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি। সাবাত আরও লিখেছেন, আমি এখন আপনাদের কাছে অনুরোধ করছি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না, বিশ্বকে চোখ এড়িয়ে যেতে দেবেন না, লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। অন্যদিকে সোমবার সকালে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুর নিহত হন। আবু আজম বলেন, মনসুরকে তার বাড়িতে তার স্ত্রী এবং ছেলের সঙ্গে হত্যা করা হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, 2 সাংবাদিক নিহত হবার মধ্য দিয়ে 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা 208 জনে দাঁড়িয়েছে। এদিকে মঙ্গলবার ভোরে দক্ষিণ ও মধ্য গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। এর আগের দিন সোমবার উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত 65 জন নিহত হন। এই পরিস্থিতিতে মিশর যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে, যা এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। গাজার যুদ্ধবিরতি গত 19 জানুয়ারি শুরু হলেও গত 18 মার্চ ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। এক সপ্তাহের হামলায় গাজায় প্রায় 700 মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত 400 জন নারী ও শিশু। হামাস জানিয়েছে তাদের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন।
মিশরের প্রস্তাবে বলা হয়েছে হামাস প্রতি সপ্তাহে ৫ জন জীবিত ইসরায়েলিকে মুক্তি দেবে এবং ইসরায়েল প্রথম সপ্তাহ শেষে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করবে। বর্তমানে হামাসের হাতে ৫৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে মিশরের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও হামাস সম্মত হলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এতে সাড়া দেয়নি। হামাসের পক্ষ থেকে এই প্রস্তাব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের আলোচনা চলছে। মিশরের প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহারের সময়সূচি এবং যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর বিনিময়ে হামাস অন্য বন্দীদের মুক্তি দেবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।